বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন শিহাব সুমন, সিনিয়র সাংবাদিক। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সাথে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি। সেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফতের মতাদর্শে দেশ শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে। তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার দাবি করেছে, গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি, বরং পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে গুরুতর বলে মন্তব্য করেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, এতে বাংলাদেশের দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না। ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই। পরবর্তী তথ্য, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকার ডেমোক্রেটিক সেনেটর গ্যারি চার্লস পিটার্স। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরবর্তী যে তথ্যটি তা হচ্ছে, অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। উপদেষ্টা মাহফুজ আলমের সমালোচনা করে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তিনি অর্থাৎ মাহফুজ আলম যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান তাহলে পদত্যাগ করে কেন জ্ঞানের ভাণ্ডার খুলে বসছেন না? এরকম অনৈক্য সৃষ্টিকারী কি করে সরকারের উপদেষ্টা হিসেবে বহাল থাকে? রাশেদ খানের ভাষায়, এই দুজন উপদেষ্টা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ ইতোমধ্যে উপদেষ্টারা তাদের আশীর্বাদ জানিয়েছেন। অন্যান্য উপদেষ্টারা এই ছাত্রদের অনুগত, প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। সুতরাং এই উপদেষ্টারা সরকারে থাকলে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন হবে না। এরপর আরেকটি তথ্য ছোট্ট করে, তা হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এটি মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম নিশ্চিত করেছেন। সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে নগদ 21,39,100 টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়েছে। এছাড়া আমি আরও দেখেছি যে ময়মনসিংহ থেকেও এই সংগঠনের আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাচ্ছি। আমি শুরুতে একটু আসি আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে, যে বিষয়টি নিয়ে এই যে তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য, এটি কি আসলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের জন্য কোনো বার্তা দিচ্ছে এমন কিছু আপনার মনে হচ্ছে, নাকি তিনি দিল্লিতে একটি প্রোগ্রামে গিয়েছেন সেখানে বলেছেন, বিষয়টি এরকমই? আর বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া আমরা যেটি দেখলাম যে সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন উপদেষ্টারা বলছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। তুলসী গ্যাবার্ড তো ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পার্সন হিসাবে, এবং তিনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং দিল্লিতে বলুক আর ওয়াশিংটনে বলুক অথবা জেদ্দায় বলুক, তার মূল্য আছে। তিনি যা বলেছেন এই কথাগুলোকে আমাদের বিশ্লেষণ করতে হবে, গভীরভাবে বিশ্লেষণ করতে হবে যে তিনি কেন এই কথাগুলো বললেন, এবং বিশ্লেষণ করে আমাদেরকে দেখতে হবে যে এই কথার মধ্যে কোনো তথ্য ভাষণ আছে কিনা বা কোথাও কোনো খামতি আছে কিনা, আমরা আমাদের যে তথ্য আছে সেই তথ্যের সাথে এটা মিলে কিনা, বা কোথাও তথ্য বিকৃতি আছে কিনা, এইসব আমাদেরকে বিবেচনা করে দেখে তারপরে এটার রেসপন্স করতে হবে। খুব দ্রুত একটা রেসপন্স করা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করলে আরো বেটার হতো বলে আমি মনে করি, কারণ যেহেতু বিষয়টা দুই দেশের পররাষ্ট্র বিষয়ক বিষয়, এই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো একটা গার্ডেড রেসপন্স দিতে পারতো। প্রধান উপদেষ্টার রেসপন্সটা অনেক বেশি রাজনৈতিক হয়ে গেছে, বলছেন যে একেবারে ভুল,
মিস ইনফরমেশনের ভিত্তিতে উনি কথাগুলো বলেছেন। মানে একদম এরকম করে না বলে আমরা আলাপ আলোচনা করে দেখতে পারতাম যে আসলে কি কথা আছে, কি বলেছেন, কি কি তার কাছে আছে তথ্য প্রমাণ। এটার ভিত্তিতে আলাপ আলোচনা হতে পারে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে প্রধান উপদেষ্টা দপ্তরের যে বক্তব্য সেটাই তার বক্তব্য। অন্যদিকে সালেহ উদ্দিন সাহেব আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন এতে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না। তারপরে পররাষ্ট্র দপ্তরের একটা ব্রিফিং ছিল ওয়াশিংটনে, সেখানে এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র দপ্তর থেকে ওয়াশিংটনে। মুখপাত্র। আমি মনে করি যে যে কোনো বক্তব্য, যারই বক্তব্য হোক, যে কোনো বক্তব্য একেবারে তুড়ি মেরে উড়িয়ে না দিয়ে আমরা এইসব বিষয়ে আরো ভালোভাবে এনগেজ হতে পারি, রেসপন্স করতে পারি, রিয়াকশন নয়। জি, আপনাকে ধন্যবাদ। শিহাব সুমন, আপনি কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ। আহ, আসলে দেখুন, বাস্তবতা হচ্ছে যে তুলসী গ্যাবার্ড হঠাৎ করেই এমন একটি বক্তব্য দিয়েছেন বা ভারত সফরে এসে বিচ্ছিন্নভাবে বক্তব্য দিয়েছেন কিনা সেটি আমরা নিশ্চিত নই, কিন্তু তুলসী গ্যাবার্ড যথেষ্ট যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্বশীল একজন কর্মকর্তা। আমাদের যে রেসপন্স, ইমিডিয়েট রেসপন্স গতকাল রাতেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া হয়েছে, এটি অবশ্যই একটি কুইক রেসপন্স, যে ব্যাপারটিকে বাংলাদেশ হালকাভাবে নিচ্ছে না। তো এ বিষয়ে আপনি দেখেন, এটি আসলে যুক্তরাষ্ট্র সরকারের সামগ্রিক অবস্থান কিনা সেটি কিন্তু এখনো পরিষ্কার নয়। একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা কিন্তু কাছাকাছি একটি বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তো আমার মনে হচ্ছে এমনও হতে পারে যে তুলসী গ্যাবার্ড, যিনি নিজে একজন সনাতন ধর্মাবলম্বী বিশ্বাসী মানুষ, তিনি ব্যক্তিগত কোনো চিন্তা বা আদর্শের ভাবাদর্শ দ্বারা প্রতিফলিত তাড়িত হয়ে এই ধরনের মন্তব্য করে থাকছেন কিনা সেটিও বিশ্লেষণের দাবি আছে। তবে যাই হোক না কেন, এই বিষয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার। সরকার যেটি নিয়েছেন যে বাংলাদেশে আসলে এরকম বাস্তবতা বিরাজ করছে না। আগামী দিনগুলোতে যদি এই ধরনের মন্তব্য আরো আসে, আমার মনে হয় সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আগে থেকেই আমাদের কাছে যা যা এভিডেন্স রয়েছে এবং যা যা পাল্টা যুক্তি আমাদের মজুদ রয়েছে সেগুলো নিয়ে কাজ করা উচিত, যাতে ইমিডিয়েট রিয়াকশন আমরা আরো বেশি কঠোরভাবে দিতে পারি। আর শুধু অভিযোগ, ঢালাও অভিযোগ করলেই তো হয় না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে আসলে কাউকে এগিয়ে আসতে হবে, বিষয়টি যদি আগামী দিনে আরো বেশি দূর গড়ায়। জি, আপনাকে ধন্যবাদ। আবুল আলম শহীদ খান, আমি একটু আবার আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আমরা যেটি দেখছি যে নয়াদিল্লিতে কি ভারত আমেরিকা মিলে তাদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ নিয়ে নতুন কোনো প্রেসক্রিপশন আসলে তৈরি করছে কিনা, অথবা তারা কি কৌশলে পরিবর্তন আনছে, এই বিষয়গুলো কি কিছু চোখে পড়ছে অথবা মনে হচ্ছে? হ্যাঁ, এটা একটা ভিজিট ছিল। তুলসী গ্যাবার্ড দিল্লিতে আসেন, দিল্লির সাথে অনেক কথাবার্তা হলো, তারপর তার একটা মন্তব্য দিলেন, আরো অনেক কিছু হয়তো উনি বলেছেন। বাংলাদেশ বিষয়ক মন্তব্যগুলো একটু বেশি কঠোর ছিল। সেই কারণে যেটা আমরা দুজনেই বললাম যে এইসব বিষয়ে আমাদেরকে আমাদের তথ্যপত্র আমাদের সামনে থাকতে হবে এবং আমরা যেন খুবই ভালোভাবে এগুলো রেসপন্স করতে পারি। দিল্লিতে বসে নতুন প্রেসক্রিপশন করছে কিনা এইরকম পর্যায়ে মন্তব্য করার এখনো সময় আসেনি। এই তো ভিজিট, আমি দেখি না আর কি কি তারা করতে চান। দিল্লি ওয়াশিংটন, অথবা দিল্লি মস্কো, অথবা দিল্লি বেইজিং, অনেক ধরনের তো কথাবার্তা হবে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু এগুলো তো আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো আমাদেরকে খুবই রেসপন্সিবিলি রেসপন্সিবিলিটি নিয়ে দেখতে হবে। আমরা খুবই এগুলো আপনার সেন্সিটিভ ইস্যুস আছে অনেক। এইসব বিষয়ে আমাদেরকে খুবই রেসপন্সিবল অবস্থান নিতে হবে। আমরা এমন কোনো অবস্থান নিতে চাই না বা নিতে পারবো না, নেওয়া ঠিক হবে না, সেখানে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি হয়। এখন যে কোনো মন্তব্যের ব্যাপারে আমাদের যদি কোনো উত্তর থাকে আমরা তো অবশ্যই উত্তর দিব, এবং এটা তো কারো অধীনস্থ নয়, আমাদের ফরেন পলিসিতে ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং আমাদের উত্তর দিতে, আমাদের রেসপন্স করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই রেসপন্সটা যেন খুবই যৌক্তিক হয় এবং খুবই সুন্দরভাবে রেসপন্সটা করা যায়। আমাদের তো খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের দেশটা আমরা কি অবস্থানে আছি, আমাদের কোথায় কার সাথে কি সম্পর্ক রাখা দরকার, কেন সম্পর্ক রাখতে হবে, সবকিছু বিবেচনা করেই আমাদের রেসপন্স গুলো হতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। শিহাব সুমন, একই বিষয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিগত সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে বাংলাদেশ ভারত যে সম্পর্ক আসলে এখন যে পর্যায়ে রয়েছে, এবং যেমনটি আমি জানতে চাচ্ছিলাম আবু আলম শহীদ খানের কাছে যে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর তারা কি আসলে শুধু বাংলাদেশ নয়, যদি আমরা বলি বাংলাদেশ, ভারত, পাকিস্তান অথবা শ্রীলঙ্কা, এই জোনের আসলে তারা জিও পলিটিক্সে
তাদের যে কৌশল, স্ট্র্যাটেজিক্যাল যে পলিসি, এই জায়গাতে কিছু পরিবর্তন আনছে আপনার মনে হচ্ছে বাইডেন প্রশাসনের থেকে? বাইডেন প্রশাসন ডেফিনেটলি নতুন করে কিছু পলিসি নিয়ে ওনারা কাজ করবেন। নতুন যে কোনো সরকার যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর তাই হয়ে থাকে। আহ কিছু নতুন পলিসি আসছে, তবে শুধুমাত্র এই দক্ষিণ এশিয়া বা এশিয়া কেন্দ্রিক নয়, যেমন ইউএসএআইডির ফান্ড কাট করার ব্যাপারটি, এটি একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে। তবে এছাড়া আপনি যেটা বলছিলেন যে দিল্লিতে কোনো প্রেসক্রিপশন তৈরি হচ্ছে কিনা, তা আমার মনে হয় না যে এখনই এরকম কোনো প্রেসক্রিপশন তৈরি করার মতো ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ, ভারত এখনো অবস্থান করছে। এটি শুধুমাত্র ভারত কেন্দ্রিক একটি দ্বিপাক্ষিক সফরই আমার মনে হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু আবালম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আসি। আমরা যেটি দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকার ডেমোক্রেটিক সেনেটর গ্যারি চার্লস পিটার্স, এবং তিনি ইউএস সেনেট আর্ম সার্ভিসেসেরও কমিটিরও একজন সদস্য। এইখানে বিষয়টা কি আপনি মনে করেন যে বাংলাদেশে অস্ত্র বিক্রি এবং বাংলাদেশের সাথে যে সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়টি, এই বিষয়টিতে আসলে আমেরিকা গুরুত্ব দিচ্ছে, অথবা আগ্রহের একটি অন্যতম কারণ হতে পারে তার এই সফর? এই ব্যাপারটিতে আপনি কি বলবেন? হ্যাঁ, এই সাপোর্টটা গুরুত্বপূর্ণ এবং তার যে পজিশনের কথা বললেন, এই পজিশনের কারণে এরকম মন্তব্য করা যেতে পারে অথবা এরকম ভাবনা করা যেতে পারে। এখন তো আমরা জানি না আসলে কি আলোচনা হয়েছে, এবং আইএসপিআর এর পক্ষ থেকে তো আমরা দেখছি যে জাস্ট সৌজন্যমূলক ডিসকাশন, কিছু বের করা হয়নি। তো এরকম ভাবনা করা যেতে পারে যে উনি হয়তো বাংলাদেশের সাথে তা আমাদের যে সামরিক যোগাযোগ বা সামরিক সরঞ্জামের যে যোগাযোগ অথবা অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। এটাও গুরুত্বপূর্ণ সফর, এবং উনি তো প্রধান উপদেষ্টার সাথেও সম্ভবত কথা বলবেন, এরকম জি, তার চার্টে আছে। তো বোঝা যাবে যে আসলে কি হতে যাচ্ছে। এটা এখনো পরিষ্কার না আমার কাছে, এবং এটা পরিষ্কার হতে হলে আরেকটু সময় অপেক্ষা করতে হবে। জি, ধন্যবাদ। শিহাব সুমন, আপনি কি বলবেন এই বিষয়ে? যে আলম ভাই যেটি বলছিলেন, গ্যারি পিটার্স খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আরো বাড়ানোর বিষয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নানান চুক্তিতে আলোচনা হচ্ছে, আমরা জানি। পূর্ববর্তী সরকারের সময় অনেকগুলো চুক্তি হয়তো এগুতে পারেনি। সে বাস্তবতায় যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশে যথেষ্ট স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি রয়েছে এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ব্যাপারটি খুব প্রাসঙ্গিক। কিন্তু গ্যারি পিটার্স ঠিক এ বিষয়েই আমাদের সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন বলে আমার মনে হয় এটা টু আর্লি কমেন্ট হয়ে যাবে। এটা একটি সৌজন্য সাক্ষাৎ হতে পারে। আপনি খেয়াল করলে দেখবেন সাম্প্রতিক সময়ে অনেক ডিগনিটারিজই আমাদের সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বা দেখা করেছেন। যেহেতু বর্তমান সরকার গঠনও এবং দেশ পরিচালনায় সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ না, অবস্থানে শিহাব রয়েছে, সুমন, আমি যেটি বলতে চাচ্ছি সেক্ষেত্রে যে বাংলাদেশকে হয়তো বা এখন একটু গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন, মনে করছে যে না আসলে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের কারণে হোক, অথবা যেভাবে হোক সামরিক যোগাযোগ বাড়ানোর জন্য হোক, প্রতিরক্ষায় যোগাযোগ বাড়ানোর জন্য হোক, যে অস্ত্র বিক্রি থেকে শুরু করে এই যে যোগাযোগের যে বিষয়টি, আমি কেন বলছি এটিও একটু পরে আসছি, সেই জায়গাটিতে আসলে গুরুত্বটা দিচ্ছে কিনা আপনার মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন এখন? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। ট্রাম্প প্রশাসন সেই যোগাযোগের কথা যদি বলি, পারস্পরিক যোগাযোগ, দ্বিপাক্ষিক যোগাযোগ, সেটা কূটনৈতিক পর্যায়ে হোক বা সামরিক নেতৃবৃন্দের পর্যায়ে হোক, আমাদের দিক থেকে যেমন বেড়েছে, যুক্তরাষ্ট্রে আমাদের উচ্চ পর্যায়ের একাধিক সফর হয়েছে সাম্প্রতিক সময়ে। অবশ্যই বাংলাদেশ একটি যথেষ্ট গুরুত্বের জায়গায় রয়েছে ট্রাম্প প্রশাসনের, কিন্তু ঠিক সুনির্দিষ্ট পলিসি কি বা আদৌ এটা ফর্মুলেটেড বা ফ্রেমড হয়েছে কিনা এখনো আমাদের কাছে সেটি পরিষ্কার নয় আসলে। জি, ধন্যবাদ। আমি আপনার কাছেই আসি এই সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে, এবং আবলম আপনার কাছে আমি আসছি। আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এখানে আমরা যদি দেখি যে চলতি মাসেই, এই মার্চেই স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফর করে গেছে, হ্যাঁ, সফরে গিয়েছিল, এবং এই স্টারলিং বাংলাদেশে নেয়ার যে বিষয়টি, এটিও কি আসলে দুই দেশের যে কৌশলগত কি বলবো আপনার কূটনীতি এবং যে জায়গাগুলো রয়েছে, যোগাযোগের যে জায়গাগুলো রয়েছে, এটার জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটির একটি সিগনিফিকেন্স রয়েছে অফকোর্স, কারণ স্টারলিংক আমরা দেখেছি গত জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনের একটি কিছু সময়ের জন্য সারা দেশ ইন্টারনেট শাটডাউনে ছিল, আমরা পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম।
স্টারলিংকের ইন্টারনেট সার্ভিস যদি আমরা অ্যাভেল করি বা আমাদের এখানে সেবা পৌঁছে যায়, তাহলে সেরকম সুযোগ আর হয়তো কখনো আসবে না। বিগত সরকারের সময় কিন্তু স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার চেষ্টা চালিয়েছিল। একটি বিষয়ে আলোচনার জন্য এগুলোর পরও শেষ পর্যন্ত ব্যাপারটি আলোর মুখ দেখেনি। আড়ি পাতার সুযোগ থাকবে কি থাকবে না, এরকম একটি বিষয় সেখানে শেষ পর্যন্ত থেমে যায়। তো এই সরকারের সময়ও ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক, উনি দেশের বাইরেও কথা বলেছেন, টেলিফোনে কথা বলেছেন এলন মাস্কের সঙ্গে, এবং আমার মনে হয় খুব দ্রুত বাংলাদেশে হবে, কারণ মাননীয় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী এ বিষয়ে খুব অ্যাক্টিভলি কাজ করছেন। তো এই সামগ্রিকভাবে এই বিষয়গুলো ইঙ্গিত বহন করে যে যুক্তরাষ্ট্র সরকারের কাছে নতুন বাংলাদেশ সরকারের যে আমাদের যে নতুন অভিযাত্রা গণতন্ত্রের পথে বা সংস্কারের পথে, বিনির্মাণের পথে, যুক্তরাষ্ট্র সরকারের এদিকে তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, এবং সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের বাইডেন ট্রাম্প প্রশাসন এ বিষয়ে সহযোগী হতে আগ্রহী। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি কি বলবেন এই স্টারলিংকের বিষয়টিতে? না, আমাদের যদি সক্ষমতা থাকে বা আমাদের যদি পয়সা দেওয়ার ক্ষমতা থাকে, স্টার্লিং আসলে অসুবিধা কি? আমাদের আমাদের যারা আছে তারা কম্পিট করবে। সেটা আমাদেরকে দেখতে হবে যে আমরা অর্থনৈতিক ভাবে জিনিসটা আনার পরে আমরা কতটা এটাকে ব্যবহার করতে পারবো। জি, আমরা তো বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি এটা, যেটা দেখতে পাচ্ছি যে এটি অনেক ব্যয়বহুল হবে সাধারণ মানুষের ব্যবহারের ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় যেটি শিহাব সুমনও বলছিলেন, যে ডেটা সিকিউরিটির যে বিষয়টি, এই বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ডেটা সিকিউরিটির নামে স- সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল আগে। তো এটা বন্ধ হয়ে যাওয়ার ওই জায়গাটা তো আমি একমত পোষণ করি যে আমাদের যদি এরকম একটা স্কাই কানেকশন থাকে, তাহলে কোনো সরকার মানে যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে, ভবিষ্যতে হয়তো সরকারগুলো স্বৈরাচারী মনোভাব থেকে সরে আসবে, বাট এখনো যদি আমরা চিন্তা করি যে কোনো সরকার যদি কোনো স্বৈরাচারী মনোভাব থাকে এবং দেশে পুরো ইন্টারনেট ব্যবস্থাটাকে ব্ল্যাক আউট করে দেয়, তখন স্টারলিংক এর মাধ্যমে হয়তো পুরো বিশ্বের সাথে বা নিজেদের মধ্যে আমরা যোগাযোগ করতে পারবো। তো এটার ব্যয় কিরকম হবে এবং এটা কতজন মানুষ ব্যবহার করতে পারবে সেটা গুরুত্বপূর্ণ এলাকা। আহ এলন মাস্কের সাথে ইউনূস সাহেব যেভাবে কথা বলেছিলেন, আমাদের পক্ষ থেকে আমরা কথাটা বলেছি। হয়তো আমাদের বাইডেন প্রশাসনের সাথে বা ডেমোক্রেটিক পার্টির সাথে আমাদের প্রধান উপদেষ্টার যেরকম একটা ভালো উষ্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জায়গায় নতুন প্রশাসনের সাথে সম্পর্কটাকে আরেকটু উষ্ণ করা, সম্পর্কের যাতে কোনো খামতি না থাকে, এই জন্য একটা প্রচেষ্টা আছে। এটা আমি সেই প্রচেষ্টার একটা অংশ হিসাবে দেখে দেখেন, এটাও বিবেচনা করতে হবে। আমি মনে করি যে স্টারলিংক বা আরো কোনো লিঙ্ক যদি আহ, বাংলাদেশে আনতে চাই বা বাংলাদেশে আমরা অ্যালাউ করি, এই সব বিবেচনা করে আমরা অ্যালাউ করবো। ডাটা সিকিউরিটি ইম্পর্টেন্ট। ডাটা সিকিউরিটির নামে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা, এটা একটা বড় ইস্যু। আপনি যেটা বলছেন যে আপনি চিন্তা করে দেখেন যে স্টারলিংক আসার পরে কিন্তু পাহাড়ি জনপদে আমরা এতদিন আমাদের ডাটা ডাটার ব্যাপারে, আমাদের ইন্টারনেটের ব্যাপারে যে সমস্ত রেস্ট্রিকশন করেছিলাম, কিছু রেস্ট্রিকশন এখন ইউজ করা হয়েছে, সেটা বিবেচনা করতে হবে। আমাদের সিকিউরিটি এজেন্সি গুলো কি মনে করেন তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। এবং সিকিউরিটির নামে আপনি জনগণের তথ্য অধিকার বন্ধ করে রাখবেন, সেটাও ঠিক হবে না। জি, আপনাকে ধন্যবাদ শিহাব সুমন। একই বিষয় আমি আবার একটু ভিন্নভাবে আপনার কাছে আসি। এই যে আবু আলম মোহাম্মদ শহীদ খান যেমনটা বলছিলেন যে বর্তমান আমেরিকার প্রশাসনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উষ্ণতা বাড়ানোর যে বিষয়টি, যেই আলোচনা চলছে, আমরা তুলসী গাবার্ডের বক্তব্য, সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বিভিন্ন উপদেষ্টাদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো যাচ্ছে, এতে আসলে পরিস্থিতি আপনি কি দেখছেন যে আসলে উষ্ণতা বাড়ার সম্ভাবনা, সুযোগ অদূর ভবিষ্যতে এই সরকার থাকাকালীন অবস্থায় কতটুকু দেখছেন? আহ, খুব সুন্দর প্রশ্ন। দেখুন, উষ্ণতা বাড়া সুযোগ সবসময়ই বিরাজমান। কূটনীতিতে সবসময় একটি ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচে কূটনীতিকরা আগান, এবং এটা হয়তো কখনো দু পা আগায় আবার এক পা পিছায়। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সরকারের যে উইলিংনেস এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যে উইলিংনেস, তাতে দৃশ্যত কোনো কমতি নেই। পর্দার অন্তরালে যদি কোনো ঘটনা ঘটে থাকে, যে এটা আলম ভাই যেটি বলছিলেন, যে বাইডেন প্রশাসনের মতো ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের প্রফেসর ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক বা সখ্য অতটা গভীর নয়, কিন্তু তার মানে এটি নয় যে আমরা এই একটি সুন্দর কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠতে খুব বেশি সময় লাগবে বা লাগতে পারে, তাও মনে হয় না। কারণ
সিগন্যাল ইজ দেয়ার। আলোচনা কিন্তু চলমান রয়েছে, সম্পর্কের এটি প্রবহমান নদীর মতো। তো সামনে এগোবেই আমার মনে হয় যুক্তরাষ্ট্রের বাংলাদেশে প্রচুর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে এবং আমাদেরও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে। যুক্তরাষ্ট্র ভুলে গেলে চলবে না, এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক আমাদের ক্রেতা আরএমজি সেক্টরে, রেডিমেড গার্মেন্টের ক্ষেত্রে একক দেশ হিসেবে। সো যুক্তরাষ্ট্র আমাদের অনেক বড় বিজনেস পার্টনারও বটে। একই সাথে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, রেমিটেন্সের ক্ষেত্রেও সর্বোচ্চ রেমিটেন্স জি এখন জি, গত আমেরিকা থেকেই বছর যায়। বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র ইন্টারেস্টিংলি রেমিটেন্সের ক্ষেত্রেও সবাইকে, মধ্যপ্রাচ্যের দু একটি দেশকে টপকে উপরে উঠে গিয়েছিল, সেটি বেশ ইন্টারেস্টিং। সো যুক্তরাষ্ট্র সবসময় আমাদের বড় অংশীদার, উন্নয়ন অংশীদার, বাণিজ্য অংশীদার এবং আমাদের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা সে বিষয়টি মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের ব্যাপারে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আপনি আজকেও খেয়াল করলে দেখবেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খুব সংযত ভাষায়, খুব মানে কূটনৈতিক ভাষায়, উনি খুব বর্ষিয়ান এবং ঝানু কূটনীতিবিদ, উনি খুবই কূটনৈতিক ভাষাতে কিন্তু তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কোনো বাহুল্য শব্দ ব্যবহার করেননি। প্রথমত উনি এমফেসিস দিয়েছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াও একই। তার মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারটিকে বাংলাদেশের নীতি নির্ধারণী ব্যক্তিত্বরা যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা জি, রাখছেন। শিহাব সুমন, আপনাকে ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনিও সাথে থাকবেন। আমাকে একটু ছোট্ট বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো বেশ কয়েকটি বিষয় আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমাদের দুজন অতিথির সাথে। আমি একটু বিরতির পর শিহাব সুমন আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। একটি তথ্য একটু তুলে ধরি, বাংলাদেশ আমেরিকার সম্পর্কের ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম। গত জানুয়ারি মাসে হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান বিলিনিয়ার জর্জ সোরোসের ছেলে অ্যালেক্স সোরোস ঢাকায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখন আমরা যদি এখানে দেখি যে সম্পর্ক উন্নয়নের জায়গাটি জর্জ সোরোস এবং তার প্রতিষ্ঠানের এবং তার ব্যক্তিগত কর্মকাণ্ড, অর্থায়ন, নানান কিছু নিয়ে নানান বিতর্ক, আলোচনা, সমালোচনা আমরা বিভিন্ন সময় শুনেছি। অনেকে তার বিরুদ্ধে যেসব অভিযোগ, এগুলোকে আবার ষড়যন্ত্র তত্ত্ব বলেন। আপনি কিভাবে দেখেন বিষয়টি? আপনি যখন এই গ্লোবাল ফাইন্যান্স অথবা আমি যদি বলি যে কূটনীতি অথবা এই যে বিষয়গুলো রয়েছে, সেই ক্ষেত্রে আপনি আসলে জর্জ সোরোসকে কিভাবে দেখেন, অথবা তার ফান্ডিং এর বিষয়টি, যেগুলো নিয়ে আলোচনা, সমালোচনা অথবা ষড়যন্ত্র তত্ত্ব, কি বলবেন? দেখুন, সমালোচনার ব্যাপারটি যেটি রয়েছে সরোসের ব্যাপার নিয়ে, সেটি যে কোনো ভালো কাজের উদ্যোগ কেউ নিলে বা বড় হয়ে উঠলে এ ধরনের সমালোচনা আসে। আমাদের দেশের অনেক বড় বড় এনজিও বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র রয়েছে বা কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। সেক্ষেত্রে সরোসের ব্যাপারেও একটি মহল অসন্তুষ্ট থাকতেই পারেন, কিন্তু মোটা দাগে বিষয়টি হচ্ছে বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ হবে এই সরোসের সঙ্গে আমাদের বৈঠক, আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক এবং শেষ পর্যন্ত আখেরে বাংলাদেশের এখন দরকার বিনিয়োগ। আপনি জানেন যে আমাদের বিডা, ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, আগামী মাসে একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করছে, যেখানে 40টির মতো দেশ অংশ নিচ্ছে, যেখানে বাংলাদেশের একমাত্র লক্ষ্যই হচ্ছে আরো বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা বাংলাদেশে। সেক্ষেত্রে জর্জ সোরোসের সঙ্গে আলোচনার ভিত্তিতে উনি যেহেতু ওনার ফাউন্ডেশন থেকে অনেক ধরনের কাজ করছেন এবং পৃথিবীব্যাপী বিনিয়োগের একটি সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে পারস্পরিকভাবে লাভজনক যে কোনো বিনিয়োগ প্রকল্প এই আলোচনার মাধ্যমে যদি বেরিয়ে আসে, এতে আমাদের সরাসরি বৈদেশিক বিনিয়োগে হেল্প করবে, আমাদের এখানে নতুন কর্মসংস্থান তৈরিতে হেল্প করবে, ফলশ্রুতিতে জিডিপিতে অবদান রাখবে। আই ডোন্ট সি এনিথিং রং দিস মিটিং। জি, আপনাকে ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, অ্যালেক্স সোরোসের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে যে আলোচনা, এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন? না, এই ধরনের আলোচনা তো চলতেই হবে। শুধুমাত্র ওনার সাথে না, আমাদের যে সমস্যা বা আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন বা আমাদের জন্য যে বিদেশি বিনিয়োগ প্রয়োজন, এই জন্য প্রধান উপদেষ্টা এবং তার যে উপদেষ্টা মন্ডলী আছে অথবা আমাদের যারা নীতি নির্ধারক আছেন, তাদের সকলেরই একটা এফোর্ট থাকতে হবে যে আমরা কিভাবে কত মানুষের সাথে আলাপ আলোচনা করে, কোন কোন দেশের সাথে আলোচনা করে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অক্ষুণ্ণ রেখে আমাদের জনগণের জীবন মান উন্নয়নের জন্য
বিনিয়োগ আনতে পারি, এই বিষয়ে যার সাথেই আলোচনা হোক এটাকে স্বাগত জানাতে হবে। এবং তারপরে তো আপনার ধরেন যে আমরা যেটা বলতে পারি জনগণের পক্ষ থেকে, যার সাথে যাই আলোচনা হোক, যাই চুক্তি হোক, এই চুক্তিগুলো যেন একটু স্বচ্ছ থাকে এবং এটা যেন প্রকাশ পায়, মানুষ যেন জানতে পারে, জনগণ যেন জানতে পারে যে এই বিনিয়োগ এসছে, এই বিনিয়োগের এই পরিণতি এইটা হবে, এই ফলাফল হবে, মানুষের ভাগ্যের এই উন্নয়ন হবে এবং তাদের ব্যবসা বাণিজ্যের এই উন্নয়ন হবে। এই বিষয়গুলো যদি পরিষ্কার থাকে তাহলে যে কোনো মানুষের সাথে, যে কোনো দেশের সাথে আলাপ আলোচনা এবং আলাপ আলোচনা করে একটা সামনের দিকে এগিয়ে যাওয়া, এটা তো করতেই হবে একটা সরকারকে। আর বাংলাদেশের জন্য তো, আমাদের মতো রাষ্ট্রের জন্য, আমাদের মতো দেশের জন্য এগুলোর প্রয়োজন আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু আসি আবুল মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে। গণ অধিকার পরিষদ বলছে যে শিক্ষার্থী বা তরুণদের যে দল গঠন করা হয়েছে এর মাধ্যমে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কথা বলছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখেন আসলে? আমি তো রাজনৈতিক দলগুলো যা বলেন বা রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের রেসপন্স দেন, এটা তো গণতান্ত্রিক অধিকার, তারা এটা বলতেই পারেন। এবং এই বিষয়ে তাদের বক্তব্যটা খুবই ক্লিয়ার। দুজন উপদেষ্টা সম্পর্কে তারা বলেছেন। এখন ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে একটা জনমনে আলোচনা আছে, তারা হয়তো জনগণের কথাগুলোই বলার চেষ্টা করছেন। জনমনে যে এই যে নতুন একটা পার্টি এনসিপি যে গড়ে ওঠা, এই গড়ে ওঠার পিছনে আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে কেউ কেউ এটার সাথে যুক্ত আছেন, বিশেষ করে ছাত্র উপদেষ্টা তো আছেনই। ডক্টর ইউনূস সাহেব যখন প্রথম দায়িত্ব নেন তখন উনি বলতেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা। এবং ড্যাভোসে যখন উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে অনেক প্রশ্নের মধ্যে এই বিষয়টা আলোচনা হয়েছিল। সেখানে উনি বলেছিলেন যে আমি তাদেরকে উৎসাহিত করেছি, উৎসাহ দিয়েছি। খুব ভালো কথা। এটা এইসব কারণে তার নিরপেক্ষতা চলে গিয়েছে এরকমটা আমি ভাবি না। বাট ইয়েস, এইগুলো আলোচনা হতে হবে যে আপনি আপনি একটা নতুন দল হচ্ছে, সেই দলের ব্যাপারে সরকারের পক্ষ থেকে, বা যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা নতুন দলকে সহায়তা করছেন কিনা, করবেন কিনা, বা কোনো আন্ডারহ্যান্ড ডিলিংস আছে কিনা, এগুলো কিন্তু পরিষ্কার হওয়া দরকার। এই অর্থে তাদের তাদের কথা ঠিক আছে, আমি তাদের কথা তো নিশ্চয়ই, যেমন আমরা দিল্লিতে কি কথা হলো তার একটা উত্তর দিলাম, আমি নিশ্চয়ই আশা করবো যে এটা রেসপন্স তো নিশ্চয়ই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি আছেন, খুবই অ্যাক্টিভ মানুষ, ওনারা অথবা অন্য কেউ এটার উত্তর দিতে পারবেন। উত্তর দিলেই আমরা ক্লিয়ার হয়ে যাবো যে বিষয়গুলো কি। জি, আপনাকে ধন্যবাদ শিহাব সুমন। একই বিষয় আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে মাহফুজ আলম উপদেষ্টা এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের পদত্যাগ দাবি করেছেন, আমি যেমনটা অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম, এবং আবুল মোহাম্মদ শহীদ খানও বলছিলেন। রাশেদ খান বলছেন যে নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ এরই মধ্যে উপদেষ্টারা তাদের আশীর্বাদ দিয়েছেন, অর্থাৎ নতুন রাজনৈতিক দলকে আশীর্বাদ দিয়েছেন। এই যে নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও যে প্রশ্ন উঠছে, আপনি কি মনে করেন যে এমন পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন কিনা, অথবা এমন শঙ্কা আপনার মধ্যে আছে কিনা? না, নির্বাচন ফেয়ার হবে না, বা নির্বাচন বিষয়ক, নির্বাচন কেমন নির্বাচন হবে বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন, সেটি নিয়ে মন্তব্য করা আমার মনে হয় এখনো সেই বাস্তবতার কাছাকাছি আমরা নেই। কারণ নির্বাচনের মূল প্লেয়ার যারা, মূল অ্যাক্টর যারা, এখানে রাজনৈতিক দলগুলো, তারা এখনো মাঠে আছেন, কিন্তু নির্বাচনের প্রস্তুতি গোছাচ্ছেন ঠিকই, ঘর গোছাচ্ছেন, দল গোছাচ্ছেন, কিন্তু সরাসরি নির্বাচনের প্রচারণায় কেউ কোথাও নেই। এবং সরকারের প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের, কিন্তু নির্বাচনের তারিখ, দিনক্ষণ, তফসিল, সেগুলো থেকে আমরা অনেক দূরে আছি। এই বিষয়গুলো আলম ভাই দীর্ঘদিন সরকারের সঙ্গে ছিলেন, উনি আরো ভালো বোঝেন, জানেন। যেটি বলছেন যে ওনারা পদত্যাগের কথা বলছেন, মাহফুজ, দুজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ, ঠিক এই মুহূর্তেই ওনাদেরকে পদত্যাগ কেন করতে হবে সেই বিষয়টা কিন্তু আসলে নির্বাচন, এই সরকারের একটি দায়িত্ব নির্বাচন, ঠিক আছে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা পাশাপাশি সংস্কারের অনেকগুলো বড় কাজ যজ্ঞ হাতে নিয়েছেন। সো আমরা বরঞ্চ দেখতে পাচ্ছি যে ওনাকে এই দায়িত্বের জন্য মাঝে মাঝে নির্বাচন, ওনার উপদেষ্টা মন্ডলী বা সহকারী মন্ডলীর কলেবর বাড়াতে হচ্ছে। সেক্ষেত্রে এখনই খুব বেশি ব্যাপকভাবে ছাত্রদের রাজনৈতিক দলে এই দুজনের সংশ্লিষ্টতা প্রকাশিত হয়ে পড়েছে তেমনটি আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। কারণ এরা তাদেরই আসলে, ওনারা দীর্ঘদিন একসঙ্গে ছিলেন, একসঙ্গে আন্দোলন করেছেন। এখন যিনি এই দলের দায়িত্ব নিয়েছেন আহ্বায়ক, তিনি কিন্তু অলরেডি পদত্যাগ করেই সরকারের থেকে বেরিয়ে গিয়েই রাজনৈতিক দলটি সামলাচ্ছেন। এখন তাই বলে ওনার দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে ওনাদের যোগাযোগ থাকবে না, কথাবার্তা হবে না, তেমনটি তো নয়। এখন পর্যন্ত আমরা দেখছি না যে নির্বাচন কেন্দ্রিক কোনো কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কোনো কর্মকাণ্ড সরাসরি প্রভাব ফেলছে। সো গণ অধিকার পরিষদের এই দাবিটি একটু প্রিম্যাচিউর দাবি আমার মনে হচ্ছে।
জি, আপনাকে ধন্যবাদ আবুল মোহাম্মদ শহীদ খান। আবারও আপনার কাছে একটু আসি, এবার যদি একটু যাই যে ১/১১ সময়কার মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন যে নির্বাচনে জেতার জন্য বিএনপির যত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। তার এই অভিযোগ, আপনি গণমাধ্যমগুলোর সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত, আপনি কিভাবে দেখছেন যে আসলে বিএনপি কি মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে? আহ, যদি আমি বড় গণমাধ্যমগুলোর কথা চিন্তা করি, যেগুলো মানে আমাদের দেশের পরিচিত গণমাধ্যম, আমি এখানে মিডিয়া ট্রায়ালের খুব একটা কিছু দেখিনি এরকম ভাবে যে তাদের বিরুদ্ধে একেবারে অপপ্রচার করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, এরকম আমি দেখিনি। কিছু কিছু ভুল তথ্য অনেক সময় আসে এবং সেগুলোর কারেকশন হওয়া দরকার। তারেক রহমান সাহেব যে বক্তৃতা যখন করছিলেন, সেটা হয়তো সোশ্যাল মিডিয়া গ্রুপের সাথে, তার যে আইটি গ্রুপ আছে তাদের সাথে এই কথাগুলো বলছেন না। সোশ্যাল মিডিয়া তো আমরা এখন অনেক কিছু দেখি, এআই দিয়ে অনেক কিছু তৈরি হচ্ছে, নানান কিছু। আপনিও তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে উকিঝুঁকি মারেন, আমিও উকিঝুঁকি মারি। তখন দেখি যে এমন এমন তথ্য প্রচার করা হয়, এমন এমন কিছু প্রচার করা হয় যেগুলোর সাথে আসলে সত্যের কোনো সংস্রব নাই। সেই অর্থে উনি হয়তো তার যে মিডিয়া আইটি গ্রুপটা আছে তাদেরকে হয়তো উনি বলেছেন যে তাদেরকে সচেষ্ট থাকতে হবে। বাট একেবারে মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে এরকমটা আমার মনে হয় না। তো তাদের কিছু কিছু তথ্য আছে, তারা সেগুলো প্রকাশ করার চেষ্টা করেন। কিছু কিছু ভুল তথ্য প্রকাশিত হয়েছে, এটাও ঠিক। এবং তারা যে কিছু অ্যাকশন নিয়েছেন, এটাও ঠিক। তো সবকিছু মানে ওনারা যেটা বলেন যে পজিটিভ যে জিনিসগুলো তারা করছেন সেগুলো মিডিয়াতে বেশি প্রচার হয় না, নেগেটিভ জিনিসগুলো বেশি প্রচার হয়। এখন মিডিয়ার তো নেচারটাই তাই, মিডিয়া তো চায় যে তারা এমন একটা তথ্য নিয়ে সামনে আসবে, যে তথ্যটা মানুষ পছন্দ করবে এবং মানুষ পড়তে চাবে। আমাদের তো মিডিয়ার একটা কম্পিটিশন আছে যে আমরা এমন এমন তথ্য নিয়ে কাজ করতে চাই যাতে আমাদের যে জনপ্রিয়তা বাড়ে অথবা রেটিং বেড়ে যায়, ভাইরাল হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে মিডিয়ারও কিছু, ওনার কথার পরে যেহেতু উনি একটা বড় দলের নেতা এবং তার দায়িত্ব আছেন, উনি যেহেতু এটা বলেছেন, তাহলে আমাদের মিডিয়াগুলোকে একটু দেখতে হবে যে তারা কোথাও এরকম কোনো কাজ করছেন কিনা। সেক্ষেত্রে আমাদের মিডিয়া তাদের মতো করে একটা ব্যবস্থা নিশ্চয়ই নিতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। শিহাব সুমন, ভাইরাল সাংবাদিকতা, জি। যেমনটা আবু আলম মোহাম্মদ শহীদ খান বলছিলেন, এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই অভিযোগটি করেছেন অথবা তিনি যে কথাটি বলেছেন যে তারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বিএনপি, এই বিষয়টিতে আপনি কি বলবেন? একই সাথে একটু ছোট করে আপনার কাছে প্রশ্ন রাখি, এই যে বিভিন্ন সংস্কার কমিশনের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনও আছে, আপনি নিশ্চয়ই দেখছেন কাজ কেমন চলছে, প্রত্যাশার জায়গা থেকে আপনি কতটুকু জানেন অথবা শুনতে পেরেছেন? ধন্যবাদ। আহ, জনাব তারেক রহমান যেটি বলেছেন আসলে দেখতে হবে উনি কার উদ্দেশ্যে বক্তব্যটি দিচ্ছিলেন। উনি একেবারেই জি, অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমার মনে হচ্ছে এই মেসেজটি যতটা না আমাদের মেইন স্ট্রিম মিডিয়াদের জন্য বা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, তার চেয়ে বেশি ওই ইফতার মাহফিলের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে উনি বলছেন তাদেরকেই চোখ কান খোলা রাখতে হবে যাতে কোন রকম মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যাতে ভুল তথ্য বা অপতথ্য তার দলের বিরুদ্ধে প্রচার না হয়। আরেকটি বিষয় উনি যেখানে গুরুত্ব দিয়েছেন ৩১ দফা বিএনপির দেশ পুনর্গঠনের জন্য যে ৩১ দফা নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে কথা বলছে, সে বিষয়ে উনি জনমত তৈরি করার ক্ষেত্রে অ্যাক্টিভিস্টদেরকে আরো বেশি বেশি কন্টেন্ট তৈরি বা প্রচারণা চালিয়ে বলেছেন। তবে আমার মনে হয় একটি পরামর্শ, মানুষ আসলে খুব বেশি দফা বা দাবি মনে রাখতে পারে না। দীর্ঘদিন ধরে যদি ৩১ দফার কথা বলা হয় মানুষের মনে থাকবে না। মেবি হতে পারে মোটা দাগে স্ট্র্যাটেজিক একটি ডিসিশন ৩১ দফা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় জনাব তারেক রহমান তার অনলাইন অ্যাক্টিভিস্ট টিমকে এটির একটি শর্ট ভার্সনও দিতে পারেন যে টপ 10 ক্ষমতায় গেলে বা দেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রায়োরিটি বিষয়গুলো সুনির্দিষ্টভাবে অগ্রাধিকার ভিত্তিতে ওনারা মনোনিবেশ করবেন বা বাস্তবায়ন করবেন। জি, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে জি, মিডিয়া সংস্কার, গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যম সংস্কার কমিশন একটি ভালো চেয়ারম্যানের নেতৃত্বে কাজ করছে। আহ, তারা কার্যক্রম এগিয়ে নিচ্ছে। একজন ভালো সাংবাদিক, তিনি দীর্ঘদিন ধরে বিবিসির সঙ্গে কাজ করেছেন, কামাল ভাই, আমরা ওনাকে চিনি। তো সে বাস্তবতা ওনার কাছে, এই কমিশনের কাছে আমাদের প্রত্যাশা যে একটি নিরপেক্ষ গণমাধ্যম পরিবেশ গড়ে তোলার জন্য বাংলাদেশে মিডিয়া ফ্রেন্ডলি একটি সরকার
পরিবেশ গড়ে তোলার জন্য ওনারা অনেক বেশি কার্যকর সুপারিশ নিয়ে এগিয়ে যাবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে তেমন কিছু দেখিনি যে রেজাল্ট কি এসছে। হয়তো বিষয়টা আন্ডার ওয়ে, আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো। বাট এই গণমাধ্যম কমিশনের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। জি, আপনাকে ধন্যবাদ আবুল মোহাম্মদ শহীদ খান। আমি আপনার কাছে আসি সংক্ষেপে, যদি আমার কাছে 2 মিনিট সময় আছে। নারায়ণগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব, এবং আমি আরও দেখলাম যেটি যে ময়মনসিংহেও আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই যে বিষয়টি আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির যে সদস্যদের গ্রেফতার করা হলো নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে, বিভিন্ন জায়গা থেকে আরও আছে কিনা আমরা এখনো জানি না, এই বিষয়টি নিয়ে সরকার এবং বাংলাদেশের সাধারণ মানুষের কি আসলে দুশ্চিন্তার কিছু আছে? দুশ্চিন্তার বিষয় নাই, বাট চিন্তার বিষয় আছে। এত দুশ্চিন্তার করার মতো পজিশনে ওই সালভেশন আর্মি নিশ্চয়ই যায়নি। চিন্তার বিষয়টা হলো যে একেবারে আমাদের দেশের অভ্যন্তরে, এটা যদি বর্ডার এলাকায় হতো তাহলে আমি এত চিন্তা করতাম না বা দুশ্চিন্তাও করতাম না। কারণ সেখানে তো তাদের অ্যাক্টিভিটিস থাকতেই পারে। সেই অ্যাক্টিভিটিস থেকে আমরা কিভাবে বিবেচনা করি তাদের 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 যে ন্যায়সঙ্গত অধিকারের জন্য তারা কিভাবে কাজ করবেন, সেটা একটা বড় আলোচনার বিষয় হতে পারে। বাট নারায়ণগঞ্জ, ময়মনসিংহ অথবা রংপুরে যদি এদেরকে পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের চিন্তার বিষয়টা, ভাবনার বিষয়টা হলো যে এই অ্যাক্টিভিটিসে তারা কি দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছেন কিনা। এবং ওই নিউজটা যখন আপনি পড়ছিলেন, আপনি যে তথ্য দিলেন, তাদের কাছে কিন্তু অস্ত্র শস্ত্র তেমন পাওয়া যায়নি। কি একটা আপনি বললেন ধারালো জি, ছুরি, আরেকটা ছুরি, কিছু বললেন। জি জি। তো তো মানে যদি ওই যে কনস্পিরেসি থিওরি আছে না, ওরা এখন বলার চেষ্টা করবে এটা আসলে কোনো স্যালভেশন আর্মির সদস্যই না। যদি এরকম স্যালভেশন আর্মি হতো তো তাদের কাছে আরো বেশি কিছু পাওয়ার কথা ছিল। এখানে আমরা আরো ভালোভাবে দেখতে হবে বিষয়গুলোকে। গভীর ধর্মী রিপোর্টিং যদি করে আমাদের সংবাদপত্র, এটা বলছিলেন যে মিডিয়া ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গত 7 মাসে কিন্তু মিডিয়া ফ্রেন্ডলি আচার আচরণ দেখতে পাচ্ছি না মবের কাছ থেকে। মবের মূল্যকের মধ্যে কিন্তু আমরা আছি। মবের মূল্যকে মিডিয়া কিন্তু ভয় ভীতির মধ্যে আছে। এখন মিডিয়াকে জাস্ট অ্যানালাইসিস করলে দেখতে পারবেন। আমি একদম উদাহরণ দিয়ে বলতে চাই না, বড় বড় পত্রিকাগুলোর যে গত বছর তারা কি করেছিল এই সময়টাতে, এই বছর তাদের হেডলাইনস গুলো কি কি, তারা কি কি অ্যাভয়েড করছে, কেন জি। অ্যাভয়েড করছে, আবুল বড় বড় মোহাম্মদ শহীদ মিডিয়া খান, হাউসগুলো কি করছে। তো এগুলো একটা বিবেচনার বিষয় কিন্তু। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ। আমি আন্তরিকভাবে দুঃখিত। নিশ্চয়ই অন্য কোনো দিন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দুজনকেই ধন্যবাদ এবং ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।